দেখো, ডিসিশন থিওরি আমাদের সেকেন্ড চ্যাপ্টার। তবে ডিসিশন থিওরির কনসেপ্টটাই মেইন। কনসেপ্টটা একদম মেমোরিতে ভালো করে রাখতে হবে, যাতে আর ম্যাথমেটিক্যাল প্রবলেমে কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তো এখন আসো যে প্রথমেই তোমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ডিসিশন মেকিং। এখানে প্রত্যেকটা জিনিস একটু নোট ডাউন করতে হবে। ঠিক আছে, বিশেষ করে মূল কনসেপ্ট গুলা, বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং গুলা। আচ্ছা, দেখো, প্রথমেই জানতে হবে হোয়াট ইজ ডিসিশন মেকিং। ডিসিশন মেকিংটা কি জিনিস? আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, রিয়াল ওয়ার্ল্ডে অনেক ধরনের প্রবলেম ফেস করি, ঠিক না? আর এই প্রবলেম গুলো আবার সলভ করার জন্য আমরা বিভিন্ন ধরনের অল্টারনেটিভস বের করে থাকি, যে এইভাবেও প্রবলেমটা সলভ করা যায়, এভাবেও করা যায়, এভাবেও করা যায়, অর্থাৎ এই কোর্সেস অফ অ্যাকশন, অর্থাৎ ডিফারেন্ট টাইপস অফ অল্টারনেটিভ থাকে, ঠিক না, এটা সলভ করার জন্য। আর ওই অল্টারনেটিভ গুলা থেকে যে অল্টারনেটিভটা সিলেকশন করলে আমরা বেস্ট আউটকাম পাবো বা বেস্ট রেজাল্ট পাবো, ওই অল্টারনেটিভটা সিলেকশন করার যে প্রসেস, ওই প্রসেসটাকেই কি বলা হয়? ডিসিশন মেকিং বলা হয়। কথাটা ক্লিয়ার? আবার বলি, দেখো, সাপোজ আমরা আমাদের ডেইলি লাইফে অনেক ধরনের প্রবলেম ফেস করে থাকি। এই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের হাতে ধরো অনেকগুলো অল্টারনেটিভ আছে। দিস ইজ অল্টারনেটিভ 1, দিস ইজ অল্টারনেটিভ 2, এন্ড দিস ইজ অল্টারনেটিভ 3। এরকম বিভিন্ন ধরনের অল্টারনেটিভ থাকে, ঠিক আছে? আর এই অল্টারনেটিভ গুলা থেকে যে অল্টারনেটিভটা সিলেকশন করলে আমরা এই প্রবলেমটা সলভের বেস্ট রেজাল্ট পাবো, কথাটা বুঝতে পারছো কিনা? অর্থাৎ এই প্রবলেমটা সবচেয়ে ভালোভাবে শেষ করতে পারবো, সমাধান করতে পারবো, ঠিক আছে? তাহলে এই যে যে সাপোজ এই যে অল্টারনেটিভ 2, এটাকে সিলেকশন করলে যদি আমাদের বেস্ট আউটকাম পাওয়া যায়, তাহলে এই যে যে সিলেকশন করলাম, এই সিলেকশন করার যে প্রসেস, ওই প্রসেসটাকেই কি বলা হয়? ডিসিশন মেকিং বলা হয়। সবাই ক্লিয়ার কথাটা? কথাটা কি ভালো করে বুঝতে পারছো? হোয়াট ইজ ডিসিশন মেকিং, ডেফিনিশনটা তোমাদের টেক্সট বইতে আছে, তবে এখানে বোঝা দরকার আর কি, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে ডিসিশন মেকিং আমরা বুঝলাম সেটা কি জিনিস। এখন আমাদেরকে জানতে হবে মূলত প্রবলেম বলতে যে ম্যানেজারিয়াল প্রবলেম আছে, এই ম্যানেজারিয়াল প্রবলেম গুলাকে যদি আমরা সলভ করতে চাই, তাহলে ডিসিশন মেকিং কয় ধরনের আছে? তাহলে তো প্রবলেমের উপরে ডিপেন্ডেবল। প্রবলেম যত ধরনের থাকবে, ডিসিশন মেকিং ওই প্রবলেম গুলোর উপরে কি করবে? ডিপেন্ড করবে। তো এই জন্য আমরা শিখবো হোয়াট আর দ্য টাইপস অফ ডিসিশন মেকিং রিগার্ডিং বিজনেস অর রিগার্ডিং ম্যানেজারিয়াল প্রবলেমস। ঠিক আছে, তাহলে খাতায় লিখতে পারো যে টাইপস অফ ডিসিশন মেকিং। Number 1, decision making under certainty. Decision making under certainty. Number 2, decision making under risk. Number 3, decision making under uncertainty. There are basically 3 types of decision making regarding business or people the managerial problems. First one is decision making under certainty. Decision making, second one is decision making under risk, and third one is decision making under uncertainty. একটু লেখা হলে জানাবা। ওকে, এখন দেখো, প্রথমে তোমাদেরকে জানতে হবে যে সার্টেন ম্যানেজারিয়াল প্রবলেম বা সার্টেন বিজনেস বলতে আমরা কি বুঝি, এরপরে জানতে হবে রিস্ক বিজনেস বলতে কি বুঝি, এরপরে জানতে হবে আনসার্টেন বিজনেস বলতে কি বুঝি। অর্থাৎ
এগুলো কোন ধরনের প্রবলেম সেটা জানতে পারলেই তো তার উপরে ডিসিশন মেকিং আমরা ডিসকাস করব। প্রথমে আসো, হোয়াট ডু ইউ মিন বাই সার্টেন বিজনেস? সার্টেন বিজনেস মানে ধরো মার্কেটে একই প্রোডাক্টের তিনজন কম্পিটিটর আছে, তার মধ্যে একজন কম্পিটিটর মানে একজন মার্কেটকে একাই ডমিনেট করে, আর বাকিরা কেউ মার্কেটে টিকে থাকতে পারে না। ঠিক আছে, তাহলে কোনো একজন একাই যদি মার্কেটকে ডমিনেট করে তাহলে সে যে বিজনেস করতেছে, তাহলে তার বিজনেসের ডোমিনেন্সের প্রবাবিলিটি কত পার্সেন্ট হবে? 100% হবে না? অর্থাৎ কারো যদি বিজনেসের ডোমিনেন্সি প্রবাবিলিটি যদি 100% হয়ে থাকে, অর্থাৎ এক কথায় আমরা বলে থাকি যে মনোপলি বিজনেস হয়ে থাকে, তাহলে ওই বিজনেস গুলাকে কি বলা হয়? সার্টেন বিজনেস বলা হয়। তাহলে সার্টেন বিজনেস মানে হচ্ছে কি, এক কথায় হচ্ছে একচাটিয়া ব্যবসা, মানে মনোপলি বিজনেস, মানে এক কথায় যেটা ম্যাথমেটিক্যালি আমরা রিপ্রেজেন্ট করতে গেলে তার প্রবাবিলিটি কত পার্সেন্ট হবে? 100% হবে। কথাটা ক্লিয়ার সবাই? এরপর রিস্ক অর কম্পিটিটিভ বিজনেস বলতে আমরা কি বুঝি? ওকে, রিস্ক অর কম্পিটিটিভ বিজনেস এটা কি জিনিস দেখো। রিস্ক বিজনেস মানে হচ্ছে পুরো ওয়ার্ল্ড মার্কেট কিন্তু আসলে কম্পিটিটিভ মার্কেট, ঠিক না? ধরো কোন একটা মার্কেটে একই প্রোডাক্টের তিনজন কম্পিটিটর আছে, তার মধ্যে যে কোনো একজন মার্কেটের 20% ডমিনেট করে, ধরো আরেকজন ধরো মার্কেটের 50% ডমিনেট করে, আর আরেকজন যদি মার্কেটের 30% ডমিনেট করে থাকে, তাহলে এখানে তো সবাই পার্শিয়ালি ডমিনেট করে, কিন্তু কার প্রবাবিলিটি কত পার্সেন্ট, কার ডমিনেন্সি কত পার্সেন্ট, এটা আমাদের জানা আছে না? আছে। তাহলে এখানে একজনের সাথে একজন মার্কেটে কম্পিটিশন করে টিকে থাকতে চাচ্ছে, ঠিক না? কেউ বেশি কেউ কি কম। আর এই ধরনের বিজনেস গুলাকে কি বলা হয়? রিস্ক বিজনেস অর কম্পিটিটিভ বিজনেস বলা হয়। সবাই ক্লিয়ার এটা? আচ্ছা, আর ওকে, আনসার্টেন বিজনেস কোনটা? আনসার্টেন বিজনেস মানে ধরো তুমি একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করতে চাচ্ছ, কোন একটা প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট তুমি চিন্তা করলো যে অনেক মার্কেট রিসার্চ করে দেখলে যে আমি এই ধরনের একটা প্রোডাক্ট যদি লঞ্চ করি বা এই ধরনের একটা সেবা দিই, তাহলে হয়তো আমার এই সেবাটা চলবে এবং এটা দিয়ে আমি বিজনেস করতে পারবো। কিন্তু তুমি এই যে যে এখনো তো জানো না যে এই সেবাটা দেওয়ার পর এই বিজনেসটা কি 100% সবাই একসেপ্ট করবে, মানে মার্কেটে সবাই একসেপ্ট করবে তোমার এটা, নাকি পার্শিয়ালি একসেপ্ট হবে, নাকি টোটালি একসেপ্ট হবে না, এটা তো আর তুমি আগে থেকে জানো না। কারণ তুমি একটা এজাম্পশন করে মার্কেট রিসার্চ করে তুমি কি করছো, এই নতুন একটা বিজনেস লঞ্চ করছো। এই ধরনের বিজনেস গুলোকে কি বলা হয়? আনসার্টেন বিজনেস। অথবা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ তুমি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে চাচ্ছ, শেয়ার মার্কেট, বাংলাদেশের শেয়ার মার্কেট তো চিনো, দরবেশ বাবুর মার্কেট, ঠিক আছে? এই শেয়ার মার্কেটে যে ইনভেস্ট করতে চাচ্ছ, তুমি কি জানো যে এই শেয়ারের দামগুলা কখন হাই থাকবে, কখন মিডিয়াম থাকবে, কখন লো থাকবে, কখন খুব খারাপ অবস্থা থাকবে? এই জিনিসগুলো কি তোমার জানা আছে? জানা নাই। তো মার্কেটটা কত পার্সেন্ট মাস, কত মাস কোন ধরনের অবস্থায় থাকবে সে সম্বন্ধে তোমার কোনো ধারণা নাই। অর্থাৎ এক কথাই হচ্ছে কোন একটা বিজনেসের কি ধরনের ঘটনা ঘটতে পারে সেই সম্বন্ধে কারো কোনো প্রবাবিলিটির পার্সেন্টেজ, মানে কত পার্সেন্ট সেটার প্রবাবিলিটি, এটা সম্বন্ধে তুমি কি করতে পারো না, ধারণা রাখতে পারো না। ওই ধরনের বিজনেস গুলাকে আনসার্টেন বিজনেস বলা হয়। দ্যাট মিন্স আমরা এক কথায় বলতে পারি হিয়ার দেয়ার ইজ নো ইনফরমেশন রিগার্ডিং the probability of the occurrence of states of business. ক্লিয়ার সবাই? যে আমরা এখানে ওই
বিজনেসের বিভিন্ন অবস্থা কিভাবে ঘটতে পারে তার প্রবাবিলিটি সম্বন্ধে যদি কোনো ধারণা না থাকে, কোনো ইনফরমেশন বা তথ্য না থাকে, তাহলে আমরা ওই বিজনেস গুলাকে কি বলি? আনসার্টেন বিজনেস বলি। সবাই ক্লিয়ার কথাটা? এই তিনটা বিজনেস: সার্টেন বিজনেস, রিস্ক বিজনেস এন্ড আনসার্টেন বিজনেস। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে এটা বুঝতে হবে। বুঝার পর এবার এই সার্টেন বিজনেস গুলাকে আমরা কিভাবে সলভ করতে পারি, কি ধরনের ডিসিশন মেক করতে পারি সার্টেন বিজনেস গুলোর জন্য। আচ্ছা, এবার সেগুলাতে আসি। এবার ডিসিশন মেকিং আন্ডার আনসার্টেনিটি। বলো, যারা কেউ যদি মনোপলি বিজনেস করে, তাহলে তো তার যখন যে অবস্থা আসবে সেটাই তো তার ডিসিশন মেকিং। তাকে কোনো কম্পিটিটর আছে? নাই। এখন যদি সে বলে যে কি না, আমার এখন কাস্টমারদের ডিমান্ডটা ফুলফিল করাই মূল লক্ষ্য, তাহলে সেটাই সে ডিসিশন মেক করতে পারবে। না, আমার এখন বিজনেসে একটু বেশি লাভ করা দরকার, তাহলে সে ডিসিশন মেকটা করতে পারবে, কারণ তার আর কোনো কি নাই, কম্পিটিটর নাই। কথাটা বুঝে গেছে কিনা? তাহলে এই যে সার্টেন বিজনেসের জন্য ডিসিশন মেক করার জন্য কোনো ক্রাইটেরিয়ার প্রয়োজন নাই, কোনো তোমার ডিফারেন্ট অল্টারনেটিভস তো এখানে নাই। অল্টারনেটিভ তো একটাই, ঠিক না? যেহেতু একটাই অল্টারনেটিভ, তাহলে এখানে তোমার এই অল্টারনেটিভের জন্য আলাদা করে কোনো ক্রাইটেরিয়া বেসড ডিসিশন মেক করার কোনো দরকার নাই। কথাটা বুঝতে পারছো কিনা দেখো? এই কথাটা ক্লিয়ার? ডিসিশন মেকিং আন্ডার সার্টেনিটিতে যে সার্টেন বিজনেস এর ক্ষেত্রে আমাদের স্পেশাল কোনো ক্রাইটেরিয়া বা টুলস এর কোনো দরকার নাই। সবাই ক্লিয়ার? বাট ডিসিশন মেকিং আন্ডার রিস্ক, হ্যাঁ, এটাই হচ্ছে পুরো ওয়ার্ল্ড এর মার্কেট, মূলত কম্পিটিটিভ মার্কেট, রিস্ক বিজনেস। আর এই রিস্ক বিজনেস গুলা যদি তুমি মার্কেটে যদি টিকে থাকতে হয়, তাহলে তুমি কিভাবে ইভালুয়েট করতে পারো? সেক্ষেত্রে তোমার তিনটা টুলস তুমি ইউজ করতে পারো। নাম্বার ওয়ান, ডিসিশন মেকিং আন্ডার রিস্ক এর জন্য এক নাম্বার হচ্ছে ইএমভি। এই টুলসটা ইউজ করতে পারো। এটার নাম হচ্ছে কি? এক্সপেক্টেড মনিটারি ভ্যালু। এক্সপেক্টেড মনিটারি ভ্যালু। নাম্বার টু, ইওএল, expected opportunity loss. And number three, EVPI, expected value of perfect information. এই তিনটা টুলস: expected monetary value, expected opportunity loss আর expected value of perfect information। এগুলা দিয়ে কি বোঝায়? কোন অবস্থায় এগুলা ইউজ করা যায়, কোনটা কোন প্রেক্ষিতে কোন ধরনের সমস্যার জন্য কোনটা ইউজ করা যায়, এবার সেটা নিয়ে ডিসকাস করব। একটু লেখা হলে জানাবা। এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, এক্সপেক্টেড অপরচুনিটি লস, এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন। ওকে, এখন আচ্ছা, প্রথমে আসো এক্সপেক্টেড মনিটারি ভ্যালু। এটা বলতে আসলে আমরা কি বুঝি? তোমরা এটা তো অ্যাকাউন্টিং এ পড়ছো, ঠিক না? মনিটারি ভ্যালু প্রথমেই তোমাদেরকে জানতে হবে মনিটারি ভ্যালুটা কি জিনিস, তারপরে আমরা এক্সপেক্টেড মনিটারি ভ্যালু নিয়ে ডিসকাস করব। দেখো মনিটারি ভ্যালুটা কি জিনিস। সাপোজ তুমি যে কোনো একটা প্রোডাক্ট প্রডিউস করলা, কয়টা? সাপোজ তুমি কোয়ান্টিটি প্রডিউস করলা 100টা, ঠিক আছে? এখন এই কোয়ান্টিটি গুলা তুমি প্রতিটা প্রোডাক্ট মার্জিনাল প্রফিট আর কি, ঠিক না?
সাপোজ 5 টাকা করে প্রতিটা প্রোডাক্ট 5 টাকা লাভে বিক্রি করলাম প্রতিটা প্রোডাক্ট। তাহলে 5 টাকা করে যদি প্রতিটা প্রোডাক্টে লাভ করে থাকো, তাহলে বলো তোমার এখানে টোটাল প্রফিট কত টাকা আসবে? অবশ্যই এখানে টোটাল প্রফিট আসবে 500 টাকা, ঠিক না? আচ্ছা, তাহলে 100টা প্রোডাক্ট যদি তুমি সেল করতে পারো, তাহলে 5 টাকা করে যদি লাভ করতে পারো, তাহলে তোমার টোটাল 500 টাকা প্রফিট হবে। এই যে তুমি যে প্রোডাক্ট গুলা প্রডিউস করলা এবং সবগুলা প্রোডাক্ট সেল করে টোটাল যে ভ্যালুটা পাইলা, যে টোটাল আউটপুট, টোটাল যে রেজাল্টটা পাইলা, অর্থাৎ টোটাল যে প্রফিটটা পাইলা, যে তোমার বিজনেসের মূল অবজেক্টিভ, ঠিক আছে? তাহলে এই ভ্যালুটাকে বলা হয় কি ভ্যালু? মনিটারি ভ্যালু। যে টোটাল প্রফিট, এটাকে কি ভ্যালু বলা হয়? মনিটারি ভ্যালু। কারণ তুমি মনিটারি ভ্যালু মানে হচ্ছে ম্যাক্সিমাম যে ভ্যালুটা পাওয়া যায় সেটাকে তার কি বলা হয়? মনিটারি ভ্যালু বলা হয়। এখানে ম্যাক্সিমাম প্রফিট হচ্ছে কত টাকা? 500 টাকা। কেন ম্যাক্সিমাম প্রফিট? কারণ তুমি 100টা প্রোডাক্ট প্রডিউস করছিলে, সবগুলা সেল হয়ে গেছে, এই জন্য তোমার হাইয়েস্ট 500 টাকা প্রফিট হইতে পারে। তাহলে ম্যাক্সিমাম যে ভ্যালুটা পাওয়া যেতে পারে সেটাকে কি ভ্যালু বলা হয়? মনিটারি ভ্যালু বলা হয়। আগে কথাটা ক্লিয়ার সবাই? মনিটারি ভ্যালু কি জিনিস? হ্যাঁ, অর্থাৎ ম্যাক্সিমাম প্রফিট, ম্যাক্সিমাম সেলস ভলিউম, যে ম্যাক্সিমাম রেভিনিউ, ওগুলোকে কি ভ্যালু বলা হয়? মনিটারি ভ্যালু বলা হয়, ঠিক আছে? আচ্ছা, বাট ধরো তুমি 100টা প্রোডাক্ট কেন সেল করছিলা? কারণ তুমি জানো যে মার্কেটে তোমার 100 জন কাস্টমার আছে, সব কাস্টমারকে তুমি সেল করার জন্যই, কেউ যাতে ফেরত না যায় সেটার জন্যই তুমি 100টা প্রোডাক্ট প্রডিউস করছিলে। এখন ধরো যেহেতু তুমি রিস্ক বিজনেস এর মধ্যে আছো, ধরো তুমি এই পার্সনটা, তুমি সেকেন্ড পার্সনটা, তো তুমি মার্কেটের কত পার্সেন্ট ডমিনেট করতেছো? 50% ডমিনেট করতেছো মার্কেটের। তাহলে আমাকে বলো, তুমি যদি মার্কেটের যদি 50% ডমিনেট করে থাকো, তাহলে তোমার কি এখানে 100% সব প্রোডাক্ট সেল হবে? না। তাহলে তোমার এখানে প্রোডাক্ট সেলও কত পার্সেন্টে নেমে আসবে বলো? প্রোডাক্ট সেলটাও 50%-এ নেমে আসবে, ঠিক না? আর প্রোডাক্ট সেলটা যদি 50%-এ নেমে আসে, তাহলে তোমার প্রফিটটাও কত পার্সেন্টে নেমে আসে? টোটাল প্রফিটটা 50%-এ নেমে আসবে। তখন তোমার টোটাল প্রফিট কত টাকা হবে? যে 500 ইন্টু 0.5 মানে 250 টাকা প্রফিট হবে না? তখন তোমার প্রফিটটাও 50%-এ নেমে আসলে এখানে তোমার 250 টাকা কি হবে? প্রফিট হবে। এই যে যে 250 টাকা প্রফিট করলাম, এই প্রফিটটাকেই বলা হয় কি? এক্সপেক্টেড প্রফিট বা এক্সপেক্টেড মনিটারি ভ্যালু। এই টোটাল ম্যাক্সিমাম ভ্যালুটাকে বলা হয় মনিটারি ভ্যালু, বাট তোমার যে ডমিনেন্সি সে অনুসারেই তো তোমার ভ্যালুটা নেমে আসবে। যতটুকু নেমে আসে, যত পার্সেন্ট তুমি ডমিনেট করে থাকো, তার মানে মার্কেটের টোটাল প্রফিট 500 টাকার মধ্যে তুমি একাই 250 টাকা লাভ করছো। অর্থাৎ এরকম তোমার সাথে যারা কম্পিটিটর আছে সবাই মিলে মোট 500 টাকা লাভ করছে, তার মধ্যে তুমি 250 টাকা লাভ করতে পারছো। কথাটা বুঝতে পারছো কিনা? তাহলে ওই মার্কেটের টোটাল প্রফিটটাকে বলা হয় মনিটারি ভ্যালু, আর তার মধ্যে তুমি যত পার্সেন্ট প্রফিট করতে পারছো, যত টাকা প্রফিট করতে পারছো, সেটাকে বলা হয় কি? এক্সপেক্টেড মনিটারি ভ্যালু। সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এটা আমরা কোথায় ইউজ করব বলো? এক্সপেক্টেড মনিটারি ভ্যালু কোথায় ইউজ করব? এক্সপেক্টেড মনিটারি ভ্যালু ইউজ করব কোন কেসের জন্য? ম্যাক্সিমাইজেশন কেসের জন্য, ঠিক না? ম্যাক্সিমাইজেশন কেসে আমরা এক্সপেক্টেড মনিটারি ভ্যালু এই টুলসটা ইউজ করে আমরা সলভ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো এক্সপেক্টেড অপরচুনিটি লস। এটা কি জিনিস? অপরচুনিটি লস দুই ধরনের আছে। একটা হচ্ছে ডিরেক্ট লস, দ্যাট মিন্স কস্ট লস। আর একটা হচ্ছে রিগ্রেট লস, দ্যাট মিন্স প্রফিট লস। তো দেখো, অপরচুনিটি লস, OL আমি সংক্ষেপে লিখতেছি। অপরচুনিটি লস দুই ধরনের। একটা হচ্ছে যে তোমার ডিরেক্ট লস, ডিরেক্ট লসটাকে আমরা কি লস বলি? অথবা কস্ট লস বলে থাকি, ঠিক না? আর আরেকটা হচ্ছে যে রিগ্রেট লস। রিগ্রেট মানে অনুতাপ করা আর কি, ঠিক আছে? অথবা যেটাকে আমরা প্রফিট লস বলে থাকি। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে। ধরো তুমি
এই প্রোডাক্ট প্রডিউস করলা 100টা, অর্থাৎ তুমি 100টা প্রোডাক্ট সাপ্লাই দিলা, ঠিক আছে, 100টা প্রোডাক্ট সাপ্লাই দিলা, কিন্তু তোমার যে কাস্টমার, ওই কাস্টমারদের ডিমান্ড হচ্ছে 90টা প্রোডাক্টের, ঠিক আছে, এবং এই প্রোডাক্ট গুলার কস্ট প্রাইস, পার ইউনিট কস্ট প্রাইস হচ্ছে 20 টাকা করে, ঠিক আছে, আর এগুলার পার ইউনিট সেলিং প্রাইস হচ্ছে 30 টাকা করে। তাহলে তোমার এখানে মার্জিনাল প্রফিট কয় টাকা? 10 টাকা করে না? এই কথাটা বুঝছো? তোমার প্রতি ইউনিট তুমি 20 টাকা করে এটা প্রডিউস করছো, 30 টাকা করে সেল করছো, তাহলে তোমার মার্জিনাল প্রফিট হচ্ছে 10 টাকা করে। এখন তোমরাই বলো যে তুমি যদি এখানে 100টা প্রোডাক্ট সাপ্লাই দাও এবং কাস্টমারদের ডিমান্ড যদি 90টা থাকে, তাহলে বলো এখানে তোমার এই যে কয়টা সেল হবে? সেল হবে কয়টা? 90টা। তাহলে 90টা যে সেল হলো, তাহলে আর বাকি 10টা কি আনসোল্ড থেকে যাবে না? তাহলে যেগুলা আনসোল্ড থেকে যাবে, অবিক্রিত থেকে যাবে, সেটাকে কি লস বলি আমরা? অবিক্রিত থাকা মানে হচ্ছে কস্ট লস, অর্থাৎ যে টাকা দিয়ে তুমি প্রডিউস করছো পুরো টাকাটাই লস, এগুলো আর সেল হইলো না, ঠিক আছে। তাহলে প্রতিটাতে কত টাকা করে তুমি খরচ করছিলা? 20 টাকা করে। তাহলে যে 10টা প্রোডাক্ট তুমি সেল করতে পারলা না, ওই 10টা প্রোডাক্টে 20 টাকা করে, মোট কত? 200 টাকা তোমার কি হবে বলো? 200 টাকা হবে তোমার কস্ট লস। কথাটা বুঝতে পারছো কিনা? সেটাকে ডিরেক্ট লস বা কস্ট লস বলা হয়। তাহলে এখানে কস্ট লস হচ্ছে কত টাকা? 200 টাকা হচ্ছে তোমার কস্ট লস, ঠিক আছে, যদি আনসোল্ড থেকে যায়। আচ্ছা, বাট ধরো তুমি 100টা প্রোডাক্ট সাপ্লাই দিলা, কিন্তু তোমার কাস্টমারদের ডিমান্ড হচ্ছে 130টা প্রোডাক্টের। সেম ভাবে তুমি তো এগুলো কস্ট প্রাইস, সেলিং প্রাইস, মার্জিনাল প্রফিট গুলো তোমার জানা আছে, এই যে 20 টাকা, 30 টাকা এবং 10 টাকা। এখন বলো তোমার এখানে কয়টা প্রোডাক্ট সেল হবে? তুমি সাপ্লাই দিছো 100টা, হ্যাঁ ভেরি গুড, কিন্তু কাস্টমারদের ডিমান্ড 130টা, তাহলে ডিমান্ড সাপ্লাইয়ের চেয়ে বেশি না? ডিমান্ড যদি সাপ্লাইয়ের চেয়ে বেশি হয়, তাহলে এখানে কি যাবে? তোমার কাস্টমার ফেরত যাবে। বলো কয়টা প্রোডাক্ট কাস্টমাররা পাবে না? 30টা প্রোডাক্ট। যখন 30টা প্রোডাক্ট না পেয়ে চলে যাবে তোমার কাছ থেকে, তখন তোমার কাছে কি হবে? ইস, যদি আমি আরো 30টা প্রোডাক্ট প্রডিউস করতে পারতাম, তাহলে তাদেরকে আমি আরো বেশি 30টা প্রোডাক্ট সেল করতে পারতাম। তখন তুমি রিগ্রেট করবা। কিরকম রিগ্রেট করবা? যে আমি যদি আরো 30টা প্রোডাক্ট সেল করতে পারতাম, তাহলে প্রতিটাতে 10 টাকা করে আমি মোট 300 টাকা কি করতে পারতাম বলো? আরো লাভ করতে পারতাম। এই কথা বলতা না? আরো যদি 30টা প্রোডাক্ট সেল করতে পারতাম, তাহলে 10 টাকা করে আমি 300 টাকা প্রফিট করতে পারতাম। বাট তুমি মনে মনে 300 টাকা প্রফিট করতে পারতাম এই কথাটা না বলে মনে মনে কি বলবা? বলবো যে 300 টাকা লস করে ফেলছে, এই কথাটা বলবো না? মানে আফসোস করে, তুমি রিগ্রেট করে বলবা কি যে তুমি 300 টাকা লস করে ফেলছো। কথাটা বুঝছো ঠিক না? ক্লিয়ার এখন? আসলে কি এটা লস হয়েছে? লস হয় না, এটা হচ্ছে রিগ্রেট লস। এটাকে প্রফিট লস বলা হয়, এটাকে রিগ্রেট লস বা প্রফিট লস বলা হয়। তাহলে এখানে তোমার প্রফিট লস কত টাকা? যে প্রফিট লস হচ্ছে 300 টাকা, ঠিক না? আচ্ছা, এটা হচ্ছে তোমার টোটাল হিসাব। বাট এটা পুরো মার্কেটের অবস্থা নিয়ে আমি ডিসকাস করলাম। এখন এই মার্কেটে যদি তোমার 50% ডমিনেন্সি থাকে, বলো এই মার্কেটে যদি 50% ডমিনেন্সি থাকে, তাহলে তোমার লস গুলো কত পার্সেন্ট নেমে আসবে? 50% নেমে আসবে না? এটা তো মার্কেটের টোটাল কস্ট লস হচ্ছে 200 টাকা, মার্কেটের টোটাল প্রফিট লস হচ্ছে 300 টাকা, ঠিক আছে। তাহলে আর তুমি যদি 50% ডমিনেট করে থাকো, তাহলে তোমার লসটাও কত পার্সেন্টে নেমে আসবে? 50% নেমে আসবে। তখন এই 200 টাকার মধ্যে তোমার কস্ট লস হবে 100 টাকা, আর এই 300 টাকার মধ্যে তোমার প্রফিট লস হবে কত টাকা? 150 টাকা। অর্থাৎ তুমি মার্কেটে যদি 50% ডমিনেট করে থাকো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে যে টোটাল লস মার্কেটে, এই টোটাল লসটাকে বলা হয় কি? অপরচুনিটি লস। তাহলে এখানে অপরচুনিটি লস হচ্ছে কত টাকা? 500 টাকা। বাট তোমার অপরচুনিটি লস কত টাকা? তোমার তো 50% নেমে আসবে, তাহলে তোমার এখানে অপরচুনিটি লস হচ্ছে 250 টাকা। এটাকে বলা হয় এক্সপেক্টেড অপরচুনিটি লস। এটা অপরচুনিটি লস,
আর এটা এক্সপেক্টেড অপরচুনিটি লস। সবার মাথায় ঢুকছে? এটা ওএল আর এটা ইওএল, এক্সপেক্টেড অপরচুনিটি লস। সবাই বুঝছো কিনা বলো? তাহলে এটা কোন ক্ষেত্রে ইউজ করবা বলো? লস কি কমানো উচিত নাকি বাড়াইলে ভালো? বিজনেসে টিকে থাকার জন্য অবশ্যই কমানো উচিত। তাহলে এটা মিনিমাম কেসে ইউজ করা হয়, মিনিমাইজেশন কেসে। ওটা ম্যাক্সিমাইজেশন কেসে ইউজ করা হয়, আর এটা মিনিমাইজেশন কেসে এই টুলসটা ইউজ করা হয়। মোট কথা আবার তোমাদেরকে এক কথাই বলে দিই, কোনটা কোন ক্ষেত্রে এক্সপেক্টেড মনিটারি ভ্যালু ইউজ করব, কোন ক্ষেত্রে এক্সপেক্টেড অপরচুনিটি লস ইউজ করব। এক কথাই হচ্ছে দুই ধরনের বিজনেস, একটা হচ্ছে কি অফেন্সিভ আর একটা হচ্ছে ডিফেন্সিভ। দুই ধরনের আছে, খেলা দুই ধরনের হয় না? অর্থাৎ এই যে বিজনেসে টিকে থাকতে চাইলে আমরা যদি সাস্টেন করতে চাই মার্কেটে, যত বেশি বেশি লাভ করব মার্কেটে আমি তত টিকে থাকতে পারবো। এটা অনেকের স্ট্র্যাটেজি থাকে। আবার অনেকের স্ট্র্যাটেজি থাকে কি, ওটা হচ্ছে অফেন্সিভ মোড। আর ডিফেন্সিভ মোড অনেকের থাকে কি, আমি ব্যবসা করব যাতে আমার ব্যবসাতে লস না হয়। লস যত কমানো যাবে বা লস জিরোতে নিয়ে আসতে পারলেই আমি মার্কেটে টিকে থাকতে পারবো, আমি আমার ব্যবসা রান করতে পারবো। কথাটা বুঝতে পারছো? অর্থাৎ একটা হচ্ছে প্রফিট বেশি করার মাধ্যমে মার্কেটে টিকে থাকার চেষ্টা করা, আর একটা হচ্ছে কি কম লসের মাধ্যমে মার্কেটে টিকে থাকার চেষ্টা করা। একটাকে বলা হয় এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, আর আরেকটাকে বলা হয় কি এক্সপেক্টেড অপরচুনিটি লস। হ্যাঁ, এখন ক্লিয়ার? বুঝে গেছে তো? হ্যাঁ। আচ্ছা, সবার মাথায় ঢুকছে এই দুইটা টুল সম্বন্ধে? ওকে, আমি কি এটা ইরেজ করব নাকি থাকবে? তোমরা লিখবা, এটা লিখে ফেলছো? ডান। ওকে, এরপর আমরা লাস্ট টপিকটাতে আসি, এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন। সেটা হচ্ছে এই যে আমরা যে এখানে যাই বের করি, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, এক্সপেক্টেড অপরচুনিটি লস, এই যে দুইটা টুলস যে ইউজ করলাম, বলো কি হিসাবে ইউজ করছি? এটা তো তুমি 50% ডোমিনেট করতেছো বলে, আরেকজন 20% ডোমিনেট করতেছে বলে, আরেকজন 30% ডোমিনেট করতেছে বলে। তো এই হিসাবটা আমরা সারা বছর, হোল দা ইয়ার, এনুয়ালি একই ভাবে ক্যালকুলেট করতেছি। অর্থাৎ মানে আমাদের এই হিসাবটা হচ্ছে পুরা বছরে একজন 20% ডোমিনেট করে, তুমি 50% ডোমিনেট করো, আরেকজন 30% ডোমিনেট করে, এইভাবেই ইনফরমেশন নিয়েই আমরা এই যে কি করতেছি, কাজ করতেছি। ঠিক আছে, এইভাবে একটা অ্যাভারেজ ইনফরমেশন নিয়ে। বাট এরকম যদি অবস্থা হয় পুরো বছরের মধ্যে, কথার কথা এই যে এখানে যে তিনজন পার্সন, যে একজনের প্রবাবিলিটি হচ্ছে 20%, এই যে একজনের প্রবাবিলিটি হচ্ছে কত 50%, আর আরেকজনের প্রবাবিলিটি হচ্ছে 30%। এখন এরকম না হয়ে সাপোজ বছরের 4 মাস সে 20% ডোমিনেট করে, বছরে 2 মাস সে 50% ডোমিনেট করে, আর বছরে বাকি কয় মাস থাকে, আর তারা দিয়ে 6 মাস, বাকি 6 মাস সে সাপোজ 10% ডোমিনেট করে। এরকম এই যে এখানে যে আছে, সে ধরো সেকেন্ড যে আছে, সে প্রথমে 4 মাসে ধরো 50% ডোমিনেট করে, তারপরে ধরো পরের এই যে 2 মাসে বা পরের 2 মাসে ধরো 30% ডোমিনেট করে, আর বাকি যে 6 মাস আছে, এই 6 মাস সে কত পার্সেন্ট, 40% ডোমিনেট করে। এরকম করে করে মানে সবার ইনফরমেশন গুলো জানা আছে। কথাটা বুঝতে পারছো কিনা দেখো। তাহলে এক এক সময় পুরো বছরে তাদের ডোমিনেন্সি যদি সেম না থেকে, এক এক সময় এক এক রকম ডোমিনেন্সি থাকে পুরো বছরের মধ্যে, তাহলে আমরা তাদের এভারেজ দিয়ে যদি বের করি, তাহলে কি সেটা অ্যাকচুয়াল ভ্যালু বের হবে? আমাকে বলো তো। সাপোজ এই পুরা বছরে এভারেজ কত, পুরা বছরে এভারেজ কত, পুরা বছরে এভারেজ কত, সেটা দিয়ে কি অ্যাকচুয়াল ভ্যালু বের হবে? আমাকে বলো তো। হবে না।
কারণ একটা 4 মাস, একটা 2 মাস, একটা 6 মাস, সেটা হিসাব না করে তুমি তিনটা যোগ করে 3 দিয়ে ভাগ করে এভারেজে এত পার্সেন্ট ডমিনেট করে, সেটা দিয়ে কিন্তু আসলে অ্যাকচুয়াল ভ্যালু বের হবে না। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সেই ক্ষেত্রে 4 মাসের জন্য এটা হিসাব করতে হবে, 2 মাসের জন্য এটা হিসাব করতে হবে, আর বাকি 6 মাসের জন্য এটা হিসাব করতে হবে। তাহলে ওর একটা এক্সপেক্টেড ভ্যালু আসবে, ওর একটা এক্সপেক্টেড ভ্যালু আসবে। তাহলে এক্সপেক্টেড ভ্যালু প্রতিজনের তিনটা করে পাওয়া যাবে। আর তিনটা পাওয়া গেলে পুরো বছরের টোটাল এক্সপেক্টেড ভ্যালু কত আসে সেটা বের করা যাবে না? যাবে। আর আলাদা আলাদা করে যে তুমি এক্সপেক্টেড ভ্যালু গুলা বের করতেছো, সেটা হোক এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, হোক সেটা এক্সপেক্টেড অপরচুনিটি লস, ম্যাক্সিমাইজেশন কেসে হোক মিনিমাইজেশন কেসে হোক, আলাদা আলাদা ইনফরমেশন গুলা নিয়ে আলাদা আলাদা ভ্যালু গুলা বের করে এই যে টোটাল এক্সপেক্টেড ভ্যালু যে তুমি পাচ্ছ, এটাকেই বলা হয় এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন। সবাই বুঝছো কিনা বলো? এই কথাটা কি ক্লিয়ার? আমরা যদি এভারেজ করে বের করে ফেলতাম তাহলে এই দুইটাতে চলে আসতো। আর যদি আলাদা আলাদা প্রত্যেকটা জায়গায় জায়গায় বের করে আমরা কি করি, এই যে টোটাল হিসাবটা করি অ্যানুয়ালি, তাহলে সেটাকে বলা হয় এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন। সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা কোথায় ইউজ করা হয়? এটা সব জায়গায়, ম্যাক্সিমাইজেশন কেস অথবা মিনিমাইজেশন কেস, সব জায়গায় তুমি ইউজ করতে পারবা। তবে এখানে তোমাকে, এখানে তোমার ডোমিনেন্সি গুলা, প্রবাবিলিটি গুলা ফ্লাকচুয়েট করবে। এখানে যদি প্রবাবিলিটি গুলো ফ্লাকচুয়েট করে থাকে, তখন আমরা এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন টুলসটা ইউজ করব। বাট প্রবাবিলিটি যদি ফ্লাকচুয়েট না করে, হোল দা ইয়ার যদি সেম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাইজেশন কেসে এক্সপেক্টেড মনিটারি ভ্যালু ইউজ করব, আর মিনিমাইজেশন কেসে এক্সপেক্টেড অপরচুনিটি লস দিয়ে ইউজ করব। তোমরা বুঝতে পারছো কিনা দেখো। তবে এগুলো যে বের করতেছো, সেগুলোও কিন্তু একটা এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, একটা এক্সপেক্টেড অপরচুনিটি লস। কথাটা বুঝাতে পারছি? মানে এখানে ভিতরেই দুইটা জিনিস আছে, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু আছে, এক্সপেক্টেড অপরচুনিটি লসও আছে। তবে এখানে আমরা এক্সপেক্টেড মনিটারি ভ্যালু আলাদা আলাদা বের করে টোটাল যোগ করতেছি, অথবা এক্সপেক্টেড অপরচুনিটি লস আলাদা আলাদা বের করে টোটাল যোগ করতেছি। এই জন্য এই সবগুলা মিলে একসাথে এটাকে এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন বলা হয়। কথাটা বুঝছো কিনা দেখো। মানে এটার ভিতরেই দুইটা জিনিস আছে, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু আর এক্সপেক্টেড অপরচুনিটি লস। কথাটা ক্লিয়ার সবাই? মাথায় ঢুকছে? তাহলে একটা কোশ্চেন দেখে বুঝতে পারবা তো যে রিস্ক বিজনেস কোনটা, আর এই রিস্ক বিজনেস সলভ করার জন্য কোন ধরনের টুলস ইউজ করতে হবে। এই জন্য বলছে এখানে কনসেপ্ট গুলা নেই। আচ্ছা, তাহলে কি এটা আমি ইরেজ করতে পারি? Okay, এবার আসো, লাস্ট ওয়ান হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু, সরি, ডিসিশন মেকিং আন্ডার আনসার্টেনিটি। ডিসিশন মেকিং আন্ডার আনসার্টেনিটি, এটা কি জিনিস দেখো। তাহলে যেহেতু আনসার্টেন বিজনেস কোনটা, আমরা কি দেখে বুঝবো যে এখানে আসলে কোনো প্রবাবিলিটি নেই, প্রবাবিলিটি সম্বন্ধে কোনো ইনফরমেশন দেওয়া নাই। প্রবাবিলিটি থাকলেই তো আমাদের এটা রিস্ক বিজনেসে চলে যেত, পার্শিয়াল প্রবাবিলিটি থাকলে, ঠিক না? তবে যেহেতু প্রবাবিলিটি সম্বন্ধে কোনো ইনফরমেশন নাই, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে ডিসিশন মেক করতে পারি? আর এটার ডিসিশন মেকিং এর জন্য চারটা ক্রাইটেরিয়া তুমি ইউজ করতে পারো। নাম্বার ওয়ান, একটা হচ্ছে ম্যাক্সিমিন ক্রাইটেরিয়া। নাম্বার টু, ম্যাক্স ক্রাইটেরিয়া। নাম্বার থ্রি, মিনিম্যাক্স regret criteria, and number four,
equally likely or rational or ল্যাপ্লাস ক্রাইটেরিয়া। ল্যাপ্লাস একজন সায়েন্টিস্টের নাম। ওই যে ল্যাপ্লাসকে চিনো না? ক্যালকুলাসের যে যে দুইজন ব্যক্তি ক্যালকুলাস নিয়ে সর্বপ্রথম ধারণা দিয়েছে, একজন হচ্ছে ল্যাপ্লাস আর একজন হচ্ছে বিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন। ঠিক আছে, সেই ল্যাপ্লাস আর কি। আচ্ছা, চারটা ক্রাইটেরিয়া তুমি ফলো করতে পারো। ম্যাক্সিমিন ক্রাইটেরিয়া, ম্যাক্সিম্যাক্স ক্রাইটেরিয়া, মিনিম্যাক্স রিগ্রেট ক্রাইটেরিয়া, আর একটা হচ্ছে ইকুয়ালি লাইকলি অর রেশনাল অর ল্যাপ্লাস ক্রাইটেরিয়া। এগুলা আগে ওগুলা লিখো, তারপরে আমি এটা ডিটেইলে ওইভাবে ব্যাখ্যা করা যাবে না, এটা একটা এক্সাম্পল ছাড়া তোমাদেরকে ক্লিয়ার করানো যাবে না, একটা পারফেক্ট এক্সাম্পল লাগবে, তাহলে বোঝানো যাবে, কারণ এখানে প্রবাবিলিটি নাই তো, ওই জন্য এটা লেখা হলে আগে আমাকে বলবে। ডান, ওকে। তাহলে আশা করি বাকিদেরও হয়ে গেছে। আচ্ছা, কোশ্চেনে ইনফরমেশনটা উল্লেখ করা থাকবে, এগুলা দিয়েই তো বুঝবা। শোনো, মার্কেটে এগুলো আসলে ডোমিনেন্স বলতে আমি কি বুঝাচ্ছি, এগুলো ডোমিনেন্স না, এগুলো হচ্ছে অল্টারনেটিভ। আমি অল্টারনেটিভের কথা বলতেছি না। যদি অল্টারনেটিভ একটাই থাকে তাহলে সেটা হচ্ছে সার্টেন বিজনেস। আর যদি মার্কেটে অল্টারনেটিভ অনেকগুলা থাকে, ও করতেছে ও করতেছে ও করতেছে, এখানে তিন ধরনের মানে অল্টারনেটিভ আছে। ঠিক আছে, এখন ম্যাক্সিমাম প্রফিট করার জন্য কোনটা প্রেফারেবল এবার বুঝতে পারছো কিনা দেখো, এই ধরনের কথা আর কি। তাহলে একাধিক অল্টারনেটিভ থাকলে এবং সেগুলোর প্রবাবিলিটি সম্বন্ধে জানা থাকলে সেটা হচ্ছে রিস্ক বিজনেস। আর যদি অল্টারনেটিভ আছে কিন্তু সেগুলোর কোনো প্রবাবিলিটি উল্লেখ করা নাই, তাহলে সেগুলো হচ্ছে আনসার্টেন বিজনেস। সবাই বুঝতে পারছো কিনা দেখো। একটা সিঙ্গেল অল্টারনেটিভ থাকলে সেটা হচ্ছে সার্টেন বিজনেস। মোর দেন ওয়ান অল্টারনেটিভস থাকলে দুই ধরনের হইতে পারে, একটা হচ্ছে রিস্ক, একটা হচ্ছে আনসার্টেন। রিস্ক বিজনেসে অল্টারনেটিভ গুলার কি দেওয়া থাকবে, প্রবাবিলিটি পার্সেন্টেজ উল্লেখ করা থাকবে। আনসার্টেন বিজনেসে অল্টারনেটিভ গুলার কোনো প্রবাবিলিটি উল্লেখ করা থাকবে না। সবাই ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমার মনে হয় আমি এই কথাটা মানে কি, এই যে চারটা ক্রাইটেরিয়া, এটা বোঝানোর জন্য একটা পারফেক্ট এক্সাম্পল দরকার। আমরা একটা অঙ্কের মাধ্যমেই আমরা এই ক্রাইটেরিয়া গুলো শিখি, এটা সবচেয়ে ভালো হবে। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে আমরা রিস্ক বিজনেস এর ক্রাইটেরিয়া গুলো নিয়ে আলোচনা করব, এটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব আর কি নেক্সট ক্লাসে। আজকে শুধু আনসার্টেন বিজনেস এর একটা অঙ্ক করব। পেজ নাম্বার 9.22, প্রবলেম নাম্বার 9.24। সবাই খুলো তো। পাইছো? পেজ নাম্বার 9.22, প্রবলেম নাম্বার 9.24। আচ্ছা, ওকে, এবার দেখো কোশ্চেনটাতে কি বলছে। দা এবিসি কোম্পানি, একটা কোম্পানির নাম বলতেছে এবিসি, is faced with 4 decision alternatives। তারা
চারটা ডিসিশন অল্টারনেটিভ নিয়ে অল্টারনেটিভ ফেস করতেছে, মানে তাদের কাছে এটাও আছে, এটাও আছে, এটাও আছে, চারটা অল্টারনেটিভ আছে তাদের কাছে। তাহলে বলো এটা কি হইতে পারে? যেহেতু তাদের কাছে চারটা অল্টারনেটিভ আছে, তাহলে এটা সার্টেন বিজনেস হওয়ার কোনো সম্ভাবনা আছে আমাকে বলো তো? না। অল্টারনেটিভ যেহেতু চারটা আছে, তাহলে সেটা হয় রিস্ক বিজনেস হবে, না হয় আনসার্টেন বিজনেস হবে। এখনো জানি না তো আমরা রিস্ক নাকি আনসার্টেন জানি না, চারটা অল্টারনেটিভ আছে। ঠিক আছে, আচ্ছা ওকে। এরপরে বলতেছে কি দেখো, রিলেটিং টু ইনভেস্টমেন্ট, যেগুলা ইনভেস্টমেন্টের সাথে সম্পর্কিত, ইন এ ক্যাপিটাল এক্সপানশন প্রোগ্রাম, তারা একটা ক্যাপিটাল এক্সপানশন প্রোগ্রামে ইনভেস্ট করতে চাচ্ছে, সেজন্য চারটা ডিসিশন তাদের কাছে আছে, কিন্তু কোনটা নিবে এখনো বুঝতেছে না। সিন্স দিস ইনভেস্টমেন্ট আর মেড ইন ফিউচার, যেহেতু এই ইনভেস্টমেন্ট গুলা ভবিষ্যতের জন্য করা হচ্ছে, দ্য কোম্পানি ফরেজেস ডিফারেন্ট মার্কেট কন্ডিশনস, কোম্পানি মার্কেটের বিভিন্ন অবস্থা পর্যবেক্ষণ করছে, as expressed in the form of state of nature, যেগুলোকে এখানে প্রকাশ করা হয়েছে কি হিসেবে? স্টেট অফ নেচার হিসেবে প্রকাশ করা হয়েছে। মানে তিন ধরনের অবস্থা, মানে কি অবস্থা, ওই যে আমরা পড়ছিলাম না পদার্থের তিন অবস্থা, কঠিন, তরল, বায়বীয়, বুঝি ওরকম তিন ধরনের অবস্থা নিয়ে এখানে বলা হয়েছে। The following table summarizes, নিচের টেবলে সারসংক্ষেপে দেওয়া আছে, কি দেওয়া আছে? The decision alternatives, ওই ডিসিশন অল্টারনেটিভ গুলোর নাম দেওয়া আছে। The various state of nature, বিভিন্ন ধরনের অবস্থা সম্বন্ধে দেওয়া আছে। And the rate of return, rate of return মানে তো বুঝছো যে রিটার্নের হার, মানে প্রফিটের হার, associated with each state of nature, যেগুলা বিভিন্ন অবস্থার সাথে সম্পর্কিত, মানে বিভিন্ন অবস্থা অনুসারে কত ধরনের রিটার্ন আসতে পারে সেগুলো নিচে উল্লেখ করা আছে। তো খেয়াল করো তো, টেবলটা দেখো, টেবলে দেওয়া আছে ডিসিশন D1 D2 D3 D4, কয়টা ডিসিশন? চারটা। স্টেট অফ নেচার দেখো, অবস্থা, প্রকৃতির অবস্থা, θ1 θ2 θ3। বলো মার্কেটের অবস্থা কি কঠিন, তরল, বায়বীয় হয়? না। মার্কেট আমরা কিভাবে প্রকাশ করি? θ1 θ2 θ3 মানে হচ্ছে মার্কেট হাই থাকে, মার্কেট মিডিয়াম থাকে, মার্কেট লো থাকে, তিন ধরনের কথা, ঠিক না? হাই, মিডিয়াম, লো, ঠিক আছে। আচ্ছা, এখন বলতেছে দেখো, মার্কেট যখন θ1 কন্ডিশনে থাকে, ফার্স্ট কন্ডিশন, তখন এই যে রিটার্ন গুলো উল্লেখ করা আছে, তুমি যদি ফার্স্ট ডিসিশনটা নাও তাহলে তোমার 17% রিটার্ন আসতে পারে, যদি সেকেন্ড ডিসিশন নাও 18% রিটার্ন আসে, থার্ড ডিসিশন নিলে 21% রিটার্ন আসে, আর 4 নাম্বার ডিসিশন নিলে 19% রিটার্ন আসে। কথাটা বুঝতে পারছো কিনা? আর মার্কেটের অবস্থা যখন সেকেন্ড কন্ডিশন থাকে, অর্থাৎ θ2 থাকে, তখন ফার্স্ট ডিসিশন নিলে 15% রিটার্ন আসে, সেকেন্ড ডিসিশন নিলে 16%, থার্ড ডিসিশনে 14%, ফোর্থ ডিসিশনে 12%। এভাবে মার্কেটের অবস্থা যখন θ3 থাকে, 3 নাম্বার অবস্থায় থাকে মার্কেট, তখন রিটার্ন গুলো যথাক্রমে 8%, 9%, 9% এন্ড 10% আসে। কথাটা বুঝছো কিনা দেখো। এই রিটার্ন গুলো দেওয়া আছে, মার্কেট কোন অবস্থায় থাকলে কোন ডিসিশন নিলে কত পার্সেন্ট রিটার্ন আসবে সেগুলো উল্লেখ করা আছে। এতটুকু প্রশ্নটা বুঝছো, মানে ছকটা বুঝছো তো, যেটা টেবল আছে এটা ক্লিয়ার সবাই? এখন বলতেছে ইফ দ্য কোম্পানি, যদি ওই কোম্পানির হ্যাজ নো ইনফরমেশন, কোনো তথ্য না থাকে, রিগার্ডিং দ্য প্রবাবিলিটি অফ দ্য অকারেন্স অফ দ্য থ্রি স্টেট অফ নেচার, এই যে তিন ধরনের যে অবস্থা আছে, এই অবস্থা কখন কত পার্সেন্ট সময়ে মানে তিন অবস্থায় থাকবে, অর্থাৎ কোন কোন মাসে খুব ভালো থাকবে, কোন কোন মাসে খারাপ থাকবে, কোন কোন মাসে মিডিয়াম থাকবে, এই সম্বন্ধে কোনো প্রবাবিলিটি সম্বন্ধে কোনো ধারণা তাদের নাই। বলো এই সেন্টেন্সটা পড়ার সাথে সাথে কি বুঝছো? বলো এটা কোন ধরনের বিজনেস? সাথে সাথে এটা কি বুঝে নিছো বলো? এটা আনসার্টেন বিজনেস, হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, এখন তোমাকে বলতেছে গিভ দ্য রিকমেন্ডেড ডিসিশন, তোমাকে একটা ডিসিশন রিকমেন্ড করতে বলছে, এখানে চারটা ডিসিশন আছে না, তার মধ্যে যে কোনো একটা রিকমেন্ড করতে বলছে। তাহলে তো এই রিকমেন্ড করার জন্য আমাদের কাছে চারটা ক্রাইটেরিয়া ছিল, কিন্তু কোন ক্রাইটেরিয়া প্রশ্নকে উল্লেখ করে দিছে? ফর দ্য ডিসিশন ক্রাইটেরিয়া লিস্টেড বিলো, হ্যাঁ নিচে উল্লেখ করে দিছে ডিসিশন ক্রাইটেরিয়া গুলা। নাম্বার 1 বলছে ম্যাক্সিম্যাক্স, নাম্বার 2
maximin, number 3 minimax regret, and number 4 rational or Laplace or equally likely। এই ক্রাইটেরিয়া গুলোর কথা বলছে। তাহলে তো আমরা বুঝতে পারছি এখানে চারটা ক্রাইটেরিয়া দিয়ে কাজ করতে বলছে আমাদেরকে না। আচ্ছা, আমরা চারটা ক্রাইটেরিয়া শিখে ফেলি যে কোন ক্রাইটেরিয়ার উপরে বেস করে আমাদের কোন ডিসিশনটা মেক করা উচিত, আর কোন ক্রাইটেরিয়া দিয়ে কি বোঝাচ্ছে সেটাও আমি তোমাদেরকে এখানে একসাথে ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে বলো এখানে কোশ্চেনে ট্যাবলে কি কি উল্লেখ করা ছিল, আমরা একটু ট্যাবলটা লিখে ফেলি। দেখো কোশ্চেনে যে ট্যাবলটা উল্লেখ করা ছিল তার মধ্যে প্রথমে আমাদের এখানে ডিসিশন গুলো ছিল। ডিসিশন D1, D2, D3, D4, চারটা ডিসিশন। এরপরে 3 স্টেট অফ নেচার, θ1, θ2, θ3, তিনটা অবস্থা স্টেট অফ নেচার। তো এগুলো রিটার্ন গুলো কত পার্সেন্ট আছে? 17, 18, 21, 19। প্রথম কলামে 17%, 18%, 21%, 19%। সেকেন্ড অবস্থায় 15%, 16%, 14%, 12%। তিন নম্বরে 8%, 9%, 9%, 10%। এখন তোমাদেরকে বের করতে বলছে এক নাম্বার রিকোয়ারমেন্টে বাই কোন ক্রাইটেরিয়া, ম্যাক্স ক্রাইটেরিয়া দিয়ে তোমাদেরকে কোন ডিসিশনটা মেক করতে হবে সেটা নিতে বলছে। এতটুকু লেখা হলে আমাকে একটু জানাও। আচ্ছা, ওকে, দেখো ম্যাক্সিম্যাক্স এটার পুরো নাম কি? এই যে ম্যাক্সিম্যাক্স যে আমরা বলতেছি, যে ম্যাক্সিম্যাক্স মানে ম্যাক্সিমাম অফ দা ম্যাক্সিমাম, মানে কি বড়টার মধ্যে বড়টা, ঠিক না? শোনো, যেহেতু এগুলো রিটার্ন, আমরা এটাকে অফেন্সিভ মেথড বলা হয় এক ধরনের, ঠিক আছে? অর্থাৎ রিটার্নের ক্ষেত্রে যেখানে যেখানে বেশি বেশি রিটার্ন আসতে পারে আমরা আগে সেগুলা ক্যালকুলেট করি, মানে উচ্চ আশা দেখি, মানে এই ফার্স্ট ডিসিশনে কোন সময়ে বেশি রিটার্ন আসতে পারে, সেকেন্ড ডিসিশনে কোন সময়ে বেশি রিটার্ন আসতে পারে, থার্ড ডিসিশনে কোন সময়ে বেশি রিটার্ন আসতে পারে, অর্থাৎ হাইয়েস্ট কার কত পার্সেন্ট রিটার্ন আসে আমরা দেখি। আর এই হাইয়েস্ট রিটার্ন গুলা বের করার পর, অর্থাৎ এই ম্যাক্সিমাম রিটার্ন গুলা বের করার পর তার মধ্যে যারটা আবার ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম রিটার্নের মধ্যে যে ডিসিশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম রিটার্ন হয় ওই ডিসিশন মেকিংটাকে কি বলা হয়? ম্যাক্সিম্যাক্স ক্রাইটেরিয়া বলা হয়। কথাটা বুঝছো কিনা দেখো। অর্থাৎ আমরা এখানে মিনিমাম লাভের কথা চিন্তা করবো না, ম্যাক্সিমাম লাভ, সর্বোচ্চ কার ক্ষেত্রে কত টাকা লাভ হয়, তার মধ্যে আবার কার বেশি লাভ হয়। কথাটা বুঝছো কিনা দেখো। একেবারে এটাকে অফেন্সিভ মেথড বলা হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি ম্যাক্স ক্রাইটেরিয়া যদি অ্যাপ্লাই করতে চাই, দেখো ম্যাক্সিম্যাক্স ক্রাইটেরিয়াটা অ্যাপ্লাই করতে চাইলে আমাকে বলো প্রথম ডিসিশন মেকিং এ হাইয়েস্ট কত পার্সেন্ট রিটার্ন আসতে পারে বলো। ফার্স্ট ডিসিশনে আমরা জানি সারা বছরের ফার্স্ট ডিসিশনের নিলে তার মধ্যে সর্বোচ্চ 17% রিটার্ন আসতে পারে, সেকেন্ড ডিসিশন নিলে হাইয়েস্ট 18% রিটার্ন আসতে পারে, থার্ড ডিসিশন নিলে হাইয়েস্ট 21% রিটার্ন আসতে পারে, আর ফোর্থ ডিসিশন নিলে হাইয়েস্ট 19% রিটার্ন আসতে পারে, ঠিক না? আর এই ম্যাক্সিমাম রিটার্ন গুলার মধ্যে ম্যাক্সিমাম রিটার্ন কত পার্সেন্ট? 21%, যার উপরে কোনো রিটার্ন নাই।
এবং সেই রিটার্নটা আসতে পারে কোন ডিসিশন নিলে, D3 3 নাম্বার ডিসিশনটা নিলেই তোমার ম্যাক্সিমাম রিটার্নের মধ্যে ম্যাক্সিমাম রিটার্ন আসতে পারে। আর এই ক্রাইটেরিয়াটাকে ম্যাক্সিম্যাক্স ক্রাইটেরিয়া বলা হয়। তাহলে আমরা আনসার কি পাইলাম? বাই ম্যাক্সিম্যাক্স ক্রাইটেরিয়া the company should take the decision alternative D3। সবাই ক্লিয়ার? by maximax criteria the company should take the decision alternative D3। খুব সহজ একদম। তাহলে আশা করি 1 নাম্বারটা সবাই বুঝে গেছেন। 2 নম্বরে বলতেছে কোন ক্রাইটেরিয়া? বাই ম্যাক্সিমিন ক্রাইটেরিয়া। বলো ম্যাক্সিমিন দিয়ে কি বোঝায়? ম্যাক্সিমিন মানে হচ্ছে ম্যাক্সিমাম অফ দা মিনিমাম। মানে কি? অফ দা মিনিমাম মানে ছোটগুলার মধ্যে বড়টা, ঠিক না? মিনিমামের মধ্যে ম্যাক্সিমাম, এটা হচ্ছে ডিফেন্সিভ মেথড। ডিফেন্সিভ মেথড কিরকম? যে আমি ব্যবসাতে ইনভেস্ট করব, ঠিক আছে, একবারে কম হলেও লিস্ট কত টাকা আমার রিটার্ন আসতে পারে। এবার বুঝছো কিনা? আমরা অনেকে এরকম চিন্তা করি না, একেবারে উচ্চ আশা না করে, এত বড় আশা না করে, আগে দেখি এই ডিসিশনটা নিলে সর্বনিম্ন কত টাকা রিটার্ন আসতে পারে, অন্তত এত টাকা তো পাবো, এরকম একটা সান্ত্বনা থাকে, থাকে না? যে এরপরে সেকেন্ড ডিসিশন নিলে লোয়েস্ট কত টাকা রিটার্ন আসতে পারে, থার্ড ডিসিশন, ফোর্থ ডিসিশন, প্রত্যেকটার ক্ষেত্রে সর্বনিম্ন সর্বনিম্ন কত টাকা রিটার্ন আসতে পারে, লোয়েস্ট কত আসতে পারে, সেটা আমরা হিসাব করলাম। করার পর এবার এই লোয়েস্ট রিটার্নের মধ্যে যে ডিসিশনটা নিলে লোয়েস্ট এর মধ্যে হাইয়েস্ট হয়, তার মানে সর্বনিম্নটাও বেশি হবে। কথাটা বুঝছো কিনা? একদম লাভ, কম লাভ করতে গেলেও যেখানে তুলনামূলক যারটাতে বেশি লাভ করা যাবে, সেই ডিসিশন মেকিংটাকে বলা হয় কি? ম্যাক্সিম্যাক্স ক্রাইটেরিয়া। সবাই বুঝছো কিনা দেখো। না সরি, ম্যাক্সিমিন ক্রাইটেরিয়া। ম্যাক্সিমিন মানে হচ্ছে ম্যাক্সিমাম অফ দা মিনিমাম। ঠিক আছে? এখন মাথায় ঢুকছে? আচ্ছা, তাহলে আমাদের এর পরেরটা হচ্ছে ম্যাক্সিমিন ক্রাইটেরিয়া। তাহলে প্রথমে আমাদেরকে মিনিমাম গুলা জানতে হবে। তা ফলো, ফার্স্ট ডিসিশন নিলে সর্বনিম্ন 8% রিটার্ন এলো, আসবে আসবে না? সেকেন্ড ডিসিশনে লোয়েস্ট 9% রিটার্ন আসবে, থার্ড ডিসিশনেও 9%, আর ফোর্থ ডিসিশনেও লোয়েস্ট কত? 10% রিটার্ন আসতে পারে, ঠিক না? আর এই লোয়েস্ট রিটার্ন গুলোর মধ্যেও দেখতেছি আমরা হাইয়েস্ট কত পার্সেন্ট? 10%। তাহলে এটা কোন ডিসিশন নেবে? D4, 4 নাম্বার ডিসিশনটা নেবে, ঠিক না? তাহলে আমরা বলতে পারি দ্য কোম্পানি শুড টেক দ্য ডিসিশন অল্টারনেটিভস D4, ঠিক না? 4 নাম্বার ডিসিশনটা নিলেই সে মোটামুটি সর্বনিম্ন লাভের মধ্যেও বেশি লাভ করতে পারবে। লেখা হলে একটু জানাও। আচ্ছা, দুইটা ডিসিশন যদি সেম হয় তাহলে সেই ক্ষেত্রে অর দিয়ে লিখবা। The company should take the decision alternative D3 or D4 এভাবে লিখবা, ঠিক আছে? হ্যাঁ, এটা তোমাদেরকে লাস্টে বলে দিতাম, তুমি প্রশ্ন করে ফেলছো, এর জন্য আনসারটা দিয়ে দিচ্ছি।
এটা কি লেখা শেষ? আচ্ছা, এরপর 3 নাম্বার বাই মিনিম্যাক্স রিগ্রেট ক্রাইটেরিয়া। দেখো মিনিম্যাক্স রিগ্রেটটা কি জিনিস? মিনিম্যাক্স রিগ্রেট ক্রাইটেরিয়া মানে হচ্ছে রিগ্রেট, এটা তো বুঝো। আচ্ছা, এখানে একটা মজার এক্সাম্পল দিই আমি। খুব ছোটবেলার একটা এক্সাম্পল দিই সবার। রিগ্রেটটা কি জিনিস মানে এই টেবলের মধ্যে আগে রিগ্রেটটা, তো এখানে তো কোথাও রিগ্রেটের হিসাব নাই, এখানে তো রিটার্নের হিসাব আছে, লাভ আরো খুশির খবর এখানে, ঠিক না? রিগ্রেটের খবর কি সেটা একটু দিই তোমাকে। ধরো এই তুমি যখন ক্লাস 3 তে পড়তা, তখন ধরো তুমি তোমার প্রথম সাময়িক পরীক্ষার অঙ্ক খাতা দিছে, ম্যাথ খাতা। ম্যাথ খাতা দেওয়ার পরে তুমি যখন খাতা নিয়ে আসছো বাসায়, তোমার আম্মা জিজ্ঞেস করলো যে তুমি কত পাইছো, তুমি বললা যে আমি 95 পাইছি। তাহলে তোমার আম্মা খুশি হয়ে যাবে না? যাক, 100-তে 95 পেয়েছে আমার ছেলে। এখন তোমার পাশের বাসায় তোমার আরেক বন্ধু আছে, তো তোমার আম্মা জিজ্ঞেস করলো যে ও কত পাইছে তোমার ওই বন্ধুটা। তখন তুমি বললা যে কি ও কত পাইছে, 98। এবার বলো খুশি হবে নাকি বলবো যে কিরে ও যদি 98 পেয়ে থাকে, তো তুমি তো, তোমাকে তো আরো বেশি করে লেখাপড়া করাইছি, কোথাও কি লেখাপড়ায় গ্যাপ রাখছি, তাহলে তুমি পাও নাই কেন 98? এই কথাটা বলবে না? তখন একটু মন খারাপ হয়ে যায় না মাদের, যে ও 98 যদি পাই থাকে তাহলে তুমি কেন 95 পাইছো? তাহলে মা কি করবে, রিগ্রেট করবে, যে এই 3টা নাম্বারের জন্য আসলে রিগ্রেটটা করতেছে, ঠিক না? অর্থাৎ তুমি হাইয়েস্ট মার্ক না পাইয়া যে সেকেন্ড হাইয়েস্ট পাইছো, হ্যাঁ, তো তুমি যে হাইয়েস্ট মার্ক না পেয়ে যে সেকেন্ড হাইয়েস্ট পাইছো এই জন্য রিগ্রেট করছো, কিন্তু তুমি যে 100-তে 95 পাইছো সেটা বড় কথা না। তো রিগ্রেটটা চলে আসছে কেন? কারণ তোমার চেয়ে বেশি পাইছে এরকমও তো আছে, এবার বুঝছো কিনা দেখো। কথাটা ক্লিয়ার? হ্যাঁ। আচ্ছা, ধরো দ্বিতীয় সাময়িক পরীক্ষা দিচ্ছ। আচ্ছা, দ্বিতীয় সাময়িক ধরো পরীক্ষা দিচ্ছে, তো দ্বিতীয় সাময়িক পরীক্ষা দেওয়ার পরে প্রশ্ন ধরো কঠিন হয়েছে, কঠিন হওয়ার কারণে তুমি পাইছো কত, 70। এখন খাতা দেওয়ার পর তোমার আম্মা দেখে যে 70, কিরে 70 কেন? তারপরে বলবো যে ওই পাশের ঘরের ছেলে কত পাইছে, তুমি বললো যে কি আম্মা ও পাইছে কত, 50। বলো যে হাইয়েস্ট কত, বলো যে হাইয়েস্ট 70। তোমার আম্মা খুশি হয়ে যাবে, যাক আমার ছেলে হাইয়েস্ট মার্ক পাইছে। কথাটা বুঝছে কিনা বলো? এখন আর কোনো রিগ্রেট থাকে মায়েদের? থাকে না, হাইয়েস্ট মার্ক পাইছে 70, ঠিক না? বুঝতে পারছো কিনা? তাহলে মোট কথা হচ্ছে কি, যে হাইয়েস্ট ভ্যালু পাস সেটা ওই সময় 95 পাই খুশি হয় নাই, কিন্তু এখন 70 পাই খুশি হয়ে গেছে। তার মানে রিগ্রেটটা কখন হয়? রিগ্রেটটা কখন হয়? যদি হাইয়েস্ট এর চেয়ে কম পেলে। আচ্ছা, রিগ্রেটটা কখন হয়? যদি হাইয়েস্ট এর চেয়ে কম পাও। কিন্তু যে হাইয়েস্ট পজিশনে থাকে, যে ম্যাক্সিমাম পজিশনে থাকে, সে কিন্তু কখনো রিগ্রেটের মধ্যে থাকে না, কারণ সে নিজেকে সুপ্রিম ভাবে তখন দেখ আমিই তো হাইয়েস্ট, আবার বুঝতে পারছো কিনা? কিন্তু বাকিদের পরে যারা থাকে ওই হাইয়েস্ট এর নিচে, বাকিদের কিন্তু কি থাকে, রিগ্রেট থেকে যায়। আর এই রিগ্রেটের মধ্যে আমাদেরকে মিনিম্যাক্স ক্রাইটেরিয়াটা দিয়ে ফলো করতে বলছে, রিগ্রেটের মধ্যে, রিগ্রেট ট্যাবলের মধ্যে। মানে প্রথমেই তোমাকে রিগ্রেট ট্যাবলটা বের করতে হবে, এই ট্যাবল থেকে বের করলে হবে না। অর্থাৎ এই 3 নাম্বারটা করার জন্য তোমাদেরকে আগে রিগ্রেট ট্যাবল বের করতে হবে। যে দেখো রিগ্রেট ট্যাবল 3 নাম্বার, রিগ্রেট ট্যাবল, এটা দেখো রিগ্রেট ট্যাবল। বেশি সব B1 B2 B3 B4, θ1 θ2 θ3। আচ্ছা, একটু সবাই বুঝে ফেলো তারপর লিখিও। বলো, মার্কেট যখন খুব ভালো থাকে, হাই অবস্থায় থাকে, তখন রিটার্ন গুলো এরকম আসে না? এখন বলো এই রিটার্ন গুলোর মধ্যে ম্যাক্সিমাম রিটার্ন কত আমাকে বলো। যখন মার্কেট খুব হাই থাকে তখন সর্বোচ্চ কত পার্সেন্ট রিটার্ন আসে?
মার্কেট যখন হাই থাকে 21% রিটার্ন আসে হাইয়েস্ট, ঠিক না? হ্যাঁ। তাহলে এই 21% যে রিটার্ন আসছে, ওর তো আর কোনো রিগ্রেট থাকবে না। ও বলবে যে কি আমি এই ডিসিশনে সর্বোচ্চ রিটার্ন, এর চেয়ে বেশি আর কোনো রিটার্ন নাই। তাহলে বাকিদেরই রিগ্রেট থাকবে, ঠিক না? তাহলে আমাকে বলো, এই যে ফার্স্ট ডিসিশন, সে কত পার্সেন্ট রিগ্রেট করবে? এই 21% থেকে বাদ যাবে, ঠিক না? সে 4% প্রফিট, সে বলবে যে কি ইস আমি 4% প্রফিট কম করে ফেলছি, ও তো আমার চেয়ে 4% বেশি করে ফেলছে। সে 4%-এর জন্য রিগ্রেট করবে না। আর সেকেন্ড ডিসিশন সে বলবে যে সে 3%-এর জন্য রিগ্রেট করবে। থার্ড ডিসিশন বলবে আমার কোনো রিগ্রেট নাই, আমি সর্বোচ্চ। ফোর্থ ডিসিশন বলবে সে 2%-এর জন্য রিগ্রেট করবে। সবাই ক্লিয়ার কিনা দেখো? রিগ্রেটের থিটা 1 রিগ্রেট ক্লিয়ার? এরপর মার্কেট যখন মিডিয়াম থাকে, মিডিয়াম থাকলে হাইয়েস্ট কত পার্সেন্ট রিটার্ন আসতে পারে? 16%। তাহলে নিশ্চয়ই মিডিয়াম লেভেলে প্রথম ডিসিশন 1% রিগ্রেট করবে, সেকেন্ড ডিসিশন বলবে আমার কোনো রিগ্রেট নাই, থার্ড ডিসিশন 2% রিগ্রেট করবে এবং ফোর্থ ডিসিশন 4% রিগ্রেট করবে। আর 3 নাম্বার অবস্থায় ফার্স্ট ডিসিশন 2%, সেকেন্ড ডিসিশন 1%, থার্ড ডিসিশন 1% এবং ফোর্থ ডিসিশন কোনো রিগ্রেট করবে না। আশা করি সবাই ক্লিয়ার। এটা এটা ক্লিয়ার? আচ্ছা। আর এই রিগ্রেট টেবলের মধ্যে কোন ক্রাইটেরিয়া ফলো করতে বলছে? মিনিম্যাক্স ক্রাইটেরিয়া। অর্থাৎ মিনিম্যাক্স মানে কি? মিনিমাম অফ দা ম্যাক্সিমাম। অর্থাৎ সর্বোচ্চ কত কত রিগ্রেট আসতে পারে, মানে হাইয়েস্ট আফসোস হলো কত পার্সেন্ট আফসোস হতে পারে, সেগুলো বের করার পর তার মধ্যে যে ডিসিশনটা নিলে আমাদের আফসোসটা কমাবে, মিনিমাম হবে আফসোসটা, রিগ্রেটটা মিনিমাম হবে, সেই ডিসিশনটা আমরা মেক করব। কথাটা বুঝতে পারছি? সেটাকে বলা হয় মিনিম্যাক্স রিগ্রেট ক্রাইটেরিয়া। তাহলে এখানে আমাদের রিগ্রেটের মধ্যে হাইয়েস্ট কত রিগ্রেট আসে দেখি। ফার্স্ট ডিসিশনে হাইয়েস্ট 4% রিগ্রেট হতে পারে, সেকেন্ড ডিসিশনে হাইয়েস্ট 3%, থার্ড ডিসিশনে 2% এন্ড ফোর্থ ডিসিশনে 4% রিগ্রেট হতে পারে, ঠিক না? আর এই রিগ্রেটের মধ্যে কোন ডিসিশনটা নিলে আমাদের রিগ্রেটটা সবচেয়ে কম হবে? আমাকে বলো, কোন ডিসিশনটা নিলে রিগ্রেটটা সবচেয়ে কম হবে? এই যে 3 নাম্বার দিয়েছি। তাহলে আমরা বলতে পারি বাই মিনিম্যাক্স রিগ্রেট ক্রাইটেরিয়া the company should take the decision alternative B3. সবাই ক্লিয়ার? ওকে, তাহলে এটা লিখে ফেলো। লিখে ফেলার পরে আমরা 4 নাম্বারে যাব। লিখছো? ডান। ওকে, সাবধানে রয়েছে। আচ্ছা, এবার আসো 3 নাম্বার। 3 নাম্বার আরো মজার জিনিস, ইকুয়ালি লাইকলি ক্রাইটেরিয়া। ইকুয়ালি লাইকলি মানে কি? সবাইকে সমানভাবে চিন্তা করা। কারণ এখানে আমাদের কারো প্রবাবিলিটি কি জানা আছে? জানাবো। এখন মার্কেটের এখানে 3টা কন্ডিশন, হাই, মিডিয়াম, লো। আমরা জানি না পুরা বছরে মার্কেট কত মাস হাই থাকবে, কত মাস মিডিয়াম থাকবে, কত মাস লো থাকবে, সেটা আমাদের জানা নাই। তো আমরা ধরে নিলাম যে মনে করি মার্কেট হাই থাকবে
কত? পুরো বছরের মধ্যে 3/1 সময় মানে 4 মাস। আর এরপরে মার্কেট মিডিয়াম থাকবে 4 মাস, মার্কেট লো থাকবে 4 মাস, মানে ইকুয়ালি হাই থাকবে 4 মাস, মিডিয়াম থাকবে 4 মাস, লো থাকবে 4 মাস, সমান সমান সময় মনে করি মার্কেট তিনটা সমান সমান অবস্থায় থাকবে। কথাটা বুঝতে পারছি কিনা? তাহলে এই তিনটা স্টেটকে, তিনটা অবস্থাকে, তিনটা স্টেট অফ নেচারকে ইকুয়াল সময় ধরে, ইকুয়াল প্রবাবিলিটি ধরে চিন্তা করা, মানে প্রবাবিলিটি ইকুয়াল। মনে করি 3/1 সময় এটা হাই থাকে, 3/1 সময় মিডিয়াম থাকে, বাকি 3/1 সময় লো থাকে। তিনটাকে ইকুয়াল প্রবাবিলিটিতে চিন্তা করাকে বলা হয় কি? ইকুয়ালি লাইকলি। আগে কথাটা বুঝছো কিনা বলো? তিনটা স্টেট অফ নেচারকে ইকুয়ালি চিন্তা করতেছি। এখানে যদি স্টেট অফ নেচার যদি 4টা থাকতো, তাহলে আমরা এটার প্রবাবিলিটিকে 1/4, এরপর একটা 1/4, এরপর একটা 1/4, এরপর একটা 1/4 এভাবে ধরতাম। স্টেট অফ নেচার যদি 5টা থাকতো, তাহলে 1/5, 1/5, 1/5, 1/5 এভাবে লিখতাম। বুঝতে পারছো কিনা? এই কথাটা ক্লিয়ার সবাই? আচ্ছা, তাহলে যেহেতু এগুলার প্রবাবিলিটি আমরা ধরে নিছি, এগুলার প্রবাবিলিটি আমরা ধরে নিছি, মনে করি দিয়ে নিছি, তাহলে এখন প্রবাবিলিটি চলে আসছে না? বলো, প্রবাবিলিটি চলে আসলে তখন সেটা কোন বিজনেসে চলে গেছে আমাকে বলো তো? মনে করে দিয়ে যখন লিখছো, প্রবাবিলিটি ধরে নিছো, এবার বলো এটা কোন বিজনেসে চলে গেছে? রিস্ক বিজনেস। ভেরি গুড। না না, আনসার্টেন তো ছিল, কিন্তু এটার প্রবাবিলিটি তুমি নিয়ে আসছো, তার মানে আনসার্টেন কে তুমি রিস্ক বিজনেস এখন কনভার্ট করে দিছো। সংক্ষেপ বুঝছো? আনসার্টেনিটিকে তুমি এখন রিস্ক বিজনেসে কনভার্ট করে নিছো প্রবাবিলিটি ধরে নিয়ে। আচ্ছা, তাহলে রিস্ক বিজনেসে যদি কনভার্ট করে থাকো, তাহলে সেটাকে ইভালুয়েট করার জন্য তোমার কাছে তিনটা ছিল, তিনটার মধ্যে মূলত দুইটা, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু আর এক্সপেক্টেড অপরচুনিটি লস। আর এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশনের ভিতরে দুইটাই আছে, মনিটারি ভ্যালু আছে, অপরচুনিটি লস আছে। এখন আমাকে বলো, এই তিনটা কন্ডিশনের এক একজনের কন্ডিশনের প্রবাবিলিটি, মানে কি ধরো প্রবাবিলিটি 3 ভাগে বিভক্ত না? অবস্থা তো প্রতিটা ডিসিশনের 3টা করে প্রবাবিলিটি, তাহলে এটা মূলত আসলে এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন। মূলত হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন। প্রতিটা ডিসিশনের 3টা করে প্রবাবিলিটি আছে, ঠিক না? তবে এই পারফেক্ট ইনফরমেশনের ভিতরে দুইটা আছে, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু আর এক্সপেক্টেড অপরচুনিটি লস। বল এটা কোনটা দিয়ে বের করবা? যেহেতু এগুলো রিটার্ন, রিটার্ন কি মনিটারি ভ্যালু দিয়ে বের করে নাকি অপরচুনিটি লস দিয়ে বের করে? আমাকে বলো, রিটার্নের হিসাবগুলো মনিটারি ভ্যালু দিয়ে বের করবা নাকি অপরচুনিটি লস দিয়ে বের করবা? আমাকে বলো। লাভের হিসাবটা এই যে তোমরা বলতেছো অপরচুনিটি লস, রিটার্ন মানে তো প্রফিট। প্রফিট কি কখনো লস এর হিসাব হয়? এটা ম্যাক্সিমাইজেশন কেস। ভেরি গুড, এই যে ইফতেখার বলে দিয়েছে এটা মনিটারি ভ্যালু দিয়ে বের করবে। তোমাদেরকে আমি উদাহরণ দেখাই দিয়েছিলাম না? এই জন্য বলছি আমার লেকচারটা মনোযোগ দিয়ে শুনবা। প্রফিট মিনিমাইজেশন হয় না, প্রফিট ম্যাক্সিমাইজেশন কেস হয়। আর রিটার্নের যেহেতু ম্যাক্সিমাম, যত বেশি রিটার্ন করা যায়, এটা আমরা মনিটারি ভ্যালু দিয়ে বের করবো, কারণ কোশ্চেনে রিটার্ন দেওয়া আছে। তুমি যদি রিগ্রেট টেবল দিয়ে করতা, তাহলে তোমাকে এক্সপেক্টেড অপরচুনিটি লস দিয়ে করতে হতো এই টেবল দিয়ে করলে। আর যদি তুমি এই টেবল দিয়ে করো, তাহলে তোমাকে মনিটারি ভ্যালু দিয়ে বের করতে হবে। কথাটা বুঝাইতে পারছি কিনা বলো? তুমি যদি বলো যে কি আমাকে যে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা দিয়ে আমি সলভ করব, তাহলে মনিটারি ভ্যালু দিয়ে বের করবা। আর যদি বলো যে আমি রিগ্রেট টেবল দিয়ে করব, তাহলে আমি এক্সপেক্টেড অপরচুনিটি লস দিয়ে সলভ করবো। ক্লিয়ার কিনা দেখো? টুলসটা ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, তাহলে আমরা এখানে মনিটারি ভ্যালু দিয়ে বের করি, যেহেতু কোশ্চেনে এই যে রিটার্ন গুলো উল্লেখ করা আছে, তাহলে আমরা প্রথমে কি বের করব? এক্সপেক্টেড মনিটারি ভ্যালু অফ ফার্স্ট ডিসিশন। একটু খেয়াল করো, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু অফ ডিসিশন 1। বলো, সারা বছর যদি মার্কেট হাই থাকতো, তাহলে ফার্স্ট ডিসিশনে রিটার্ন কত পার্সেন্ট আসতো? 17%। কিন্তু সারা বছর তো আর হাই না, আমরা ধরে নিছি মার্কেট হাই থাকে 3/1 সময়, তাহলে নিশ্চয়ই এটার 17% রিটার্নটাও 3/1 নেমে আসবে। তাহলে প্রথম 4 মাস রিটার্ন হবে এত পার্সেন্ট। এরপর সারা বছর যদি মার্কেট মিডিয়াম থাকতো, তাহলে রিটার্ন আসতো 15%। কিন্তু আমাদের মার্কেট মিডিয়াম থাকে 3/1 সময়, মানে 4 মাস।
তাহলে এখানে রিটার্নটাও 15% 3/1 নেমে আসবে, মানে এক্সপেক্টেড ভ্যালু। আর সারা বছর যদি মার্কেট মিডিয়াম লো থাকতো তাহলে 8% রিটার্ন আসতো। যেহেতু মার্কেট লোটারও প্রবাবিলিটি আমরা 1/3 ধরে নিচ্ছি, তাহলে এটা রিটার্নও 1/3 এত অংশে নেমে আসবে। তাহলে এই এক্সপেক্টেড রিটার্ন আর এক্সপেক্টেড রিটার্ন এগুলো যোগ করলে টোটাল এক্সপেক্টেড মনিটারি ভ্যালু পাওয়া যায়। তবে মূল হিসাবটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশনের। কথাটা বুঝছো কিনা দেখো, মূল ক্যালকুলেশনটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন, কিন্তু টুলসটার নাম হচ্ছে এক্সপেক্টেড মনিটারি ভ্যালু। তার মধ্যে এবার বুঝছো কিনা দেখো, পারফেক্ট ইনফরমেশনের মধ্যে এটা এক্সপেক্টেড মনিটারি ভ্যালু। এখন ক্লিয়ার সবাই, বুঝতে পারছো? তুমি যদি এটা ইএমভি না লিখে তুমি যদি এরকম লেখতা এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন, সেটাও কারেক্ট হইতো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে আসো আমরা এখান থেকে কত পার্সেন্ট আসতেছে, 17 আর 15 32, 32 আর 8 কত 40, তাহলে 40/3%। এইভাবে বাকিগুলোও বের করা যাবে না? এক্সপেক্টেড মনিটারি ভ্যালু অফ D2, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু অফ D3, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু অফ কত D4, এভাবে বের করা যাবে না প্রত্যেকটা? তাহলে প্রত্যেকটা বের করলে এর পরেরটা কত আসবে, 34 আর 9 কত, 34 আর 9 43, এর পরেরটা আসবে 43/3%, এর পরেরটা আসবে 44/3%, আর লাস্টেরটা কত আসবে, এই যে 41/3%। তাহলে বলো হাইয়েস্ট রিটার্ন কোনটাতে আসতে পারে? হাইয়েস্ট এক্সপেক্টেড মনিটারি ভ্যালু হচ্ছে D3 তে, ঠিক না? D3 তে না? তাহলে তোমাদের ওই যে 4 নাম্বার দিয়ে লিখে ফেলবে আপনি, বাই equally likely criteria the company should take the decision alternatives D3। ক্লিয়ার? আমার মাথায় ঢুকছে ভালো করে? এই জন্য বলছি আমি শুরুতে যে কনসেপ্ট গুলো পড়াইছি এগুলো খুব গুরুত্বপূর্ণ, কারণ কনসেপ্ট বুঝলে তুমি যে কোনো ধরনের অঙ্ক সলভ করতে পারবে, কনসেপ্ট না বুঝলে সমস্যা। আচ্ছা, আরেকবার বলতাম, শোনো, আমি বলতে চাচ্ছি এখানে প্রবাবিলিটি ধরে নিলে তো রিস্ক বিজনেসে গেছে, এটা তোমরা বুঝছো। আনসার্টেন বিজনেসে এখানে কোনো প্রবাবিলিটি ছিল না, এখন তোমরা প্রবাবিলিটি ধরে নিয়ে এটাকে রিস্ক বিজনেসে কনভার্ট করে দিয়েছো। আর রিস্ক বিজনেসের ইভালুয়েশন করার জন্য আমাদের 3টা টুলস ছিল। যদি প্রতিটা ডিসিশনের প্রবাবিলিটি গুলো ফিক্সড থাকে তাহলে সেটা হয় এক্সপেক্টেড মনিটারি ভ্যালু দিয়ে বের করবো, না হয় এক্সপেক্টেড অপরচুনিটি লস দিয়ে বের করবো। বাট প্রতিটা ডিসিশনের যদি প্রবাবিলিটি গুলো ফ্লাকচুয়েট করে তাহলে এটা এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন দিয়ে বের করবো। তবে এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশনও আবার ভিতরে দুইটা হিসাব, একটা মনিটারি ভ্যালু আর একটা অপরচুনিটি লস। তবে মনিটারি ভ্যালু কখন ইউজ করবা, যখন তোমাকে ম্যাক্সিমাইজেশন কেস অর্থাৎ প্রফিট, সেলস ভলিউম, রেভিনিউ এগুলোর হিসাব বলবে, যেমন এখানে রিটার্নের হিসাব বলছে, তার মধ্যে ম্যাক্সিমাইজ করতে হবে, তাহলে এটা মনিটারি ভ্যালু দিয়ে বের করতে হবে। যদি প্রশ্নে তোমাকে লস, কস্ট, রিগ্রেট এই ধরনের কথাগুলো যদি থাকতো তাহলে সেটা মিনিমাইজ করতে হতো। কথাটা বুঝতে পারছি কিনা? তখন তোমাকে অপরচুনিটি লস হিসাব করে ক্যালকুলেট করতে হতো। ক্লিয়ার এখন? তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে এক্সপেক্টেড মনিটারি ভ্যালু ইউজ করছি কার মধ্যে, এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশনের মধ্যে। এখানে কেন পারফেক্ট ইনফরমেশনের কথা বলতেছি এটাই তোমাদের অনেকের বোঝা হয় না, আমি আবার রিপিট করতেছি। এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন আসার কারণ হচ্ছে এখানে প্রতিটা ডিসিশনের 3টা করে প্রবাবিলিটি, প্রতিটা ডিসিশন ফ্লাকচুয়েট করতেছে, কখনো এরকম প্রবাবিলিটি, কখনো এরকম, কখনো এরকম, 3টা করে প্রবাবিলিটি আছে। কথাটা বুঝতে পারছো? যদি প্রতিটা ডিসিশনের ফিক্সড প্রবাবিলিটি হতো তাহলে তো শুধু মনিটারি ভ্যালু দিয়ে, না শুধু অপরচুনিটি লস দিয়ে বের হয়েছে। বুঝছো কিনা দেখো, সিঙ্গেল এখানে, এখানে দেখো, এখানে এটা একটা মনিটারি ভ্যালু, এটা আরেকটা মনিটারি ভ্যালু, এটা আরেকটা মনিটারি ভ্যালু, এই টোটাল মনিটারি ভ্যালুটাকে আবার এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন বলে। এবার বুঝছো কিনা বুঝাইতে পারছি তোমাদেরকে?
এটা একটা মনিটারি ভ্যালু, এটা আরেকটা মনিটারি ভ্যালু, এটা আরেকটা মনিটারি ভ্যালু, মানে এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু, এক্সপেক্টেড মনিটারি ভ্যালু। আর টোটাল এক্সপেক্টেড মনিটারি ভ্যালুটাই এখানে এক্সপেক্টেড ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন। সবাইকে বুঝাইতে পারছি কিনা দেখো। সারিয়া বুঝছো? ওই আগামী ক্লাস করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসে আর বেশি সময় লাগবে না, অল্প সময়ে শেষ করতে পারবো।